আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক এক্লাস একাডেমিতে। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে এসেছি, পবিত্র কোরআন শরীফ হতে, কালামুল্লাহ শরীফ হতে সূরা আলাকের প্রথম 5টি আয়াত, যা ইসলামের সর্বপ্রথম নাজিল হয়েছিল, এবং মুসলিম শরীফ হতে এখানে হাদিস বলবো, এবং পাশাপাশি আমাদের যে একাডেমিক কার্যক্রম সেটা নবম, দশম ও এসএসসির জন্য পদার্থবিজ্ঞান বইয়ের 6টা অধ্যায় থেকে আলোচনা করব। 6ম অধ্যায়ের এটা প্রথম পাঠ হবে। ধারাবাহিক 2 থেকে 3টি বা 4টি পাঠের মধ্যে আমি শেষ করার চেষ্টা করব। তো চলুন দেরি না করে দেখে নিই আজকের কোরআনের কি আয়াত আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলেই এই সূরাটি সম্পর্কে অবগত আছো। এটা কোরআন শরীফের 30 নম্বর পারায় অবস্থিত। এই সূরাটা নাজিল হয়েছিল হেরা গুহায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ধ্যানরত অবস্থায় ছিল, তখন আল্লাহ তাআলা সর্বপ্রথম হযরত জিবরাইল আলাইহিস সালাম মারফত এই সূরা কিছু অংশ নাজিল করেছিল। তো যার অর্থটা দাঁড়াচ্ছে এরকম: ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ুন বিসমি নাম, রাব্বিকাল্লাযী আপনার প্রতিপালকের, যিনি খলাক সৃষ্টি করেছেন। তো দেখতে পাচ্ছ, মানুষের প্রতি ইসলাম ধর্মের সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা ওহী মারফত যে প্রথম শব্দটা ব্যবহার করেছে সেটা হচ্ছে ইকরা, পড়ুন। তাহলে পড়ালেখার বিকল্প নেই, এটা নিশ্চিত হয়ে গেল। কারণ যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন উনি নিজেই আমাদেরকে প্রথম আদেশ দিলেন পড়তে। সেই পড়াটার আবার বিভিন্ন দিক আছে। এখানে যে দিকটা আছে সেটা হলো রব্বিকাল্লাযী খলাক, যে প্রতিপালক আমাদের সৃষ্টি করেছেন ওনার সম্পর্কে পড়তে বলছে। এর মানে এ নয় যে আমরা শুধু ওনার সম্পর্কে পড়লে এই আয়াতের পূর্ণতা পাবে। আমরা অন্য কিছু যদি পড়ি, দুনিয়াবি কোনো পাঠ্যক্রম যদি পড়ি, সেই পড়াগুলো এই আয়াতের বহির্ভূত হয়ে যাবে। আসলে বিষয়টা এরকম না। কারণ আল্লাহ তাআলা কোরআন শরীফের বেশ কিছু জায়গায় বারবার বলেছেন, তোমরা দেখো, ঘুরো এবং নিদর্শনগুলো তালাশ করো। তাহলে ওই যে নিদর্শনের তালাশ, সেই নিদর্শনের তালাশের বিষয়বস্তু হিসাবে আমাদের এই সকল শিক্ষাক্রমগুলো, যেগুলো আমরা স্কুল কলেজে জ্ঞান হাসিল করে থাকি। তারপরে বলছেন খলাকাল ইনসানা মিন আলাক, সৃষ্টি করেছেন মানুষকে মিন আলাক। আলাকা হচ্ছে এটা এমন একটা দরমিয়ান অবস্থা, মধ্যবর্তী অবস্থা, যেখানে রক্তপিণ্ড এবং আমরা যেটাকে বলি বিজ্ঞানের ভাষায়, আমাদের জীববিজ্ঞান বইটা আছে, যে শুক্রাণু এবং ডিম্বাণু একত্রিত হয়ে যে প্রথম যেই তুলতুলে মাংসপিণ্ড বা রক্তপিণ্ডের নেই এমন একটা অবস্থা হয় যেখানে প্রাণ সঞ্চার এখনো হয়নি, ওই অবস্থাটাই হলো মূলত আলাক। তারপরেও বিজ্ঞানীরা এই আলাকা শব্দ নিয়ে বেশ রিসার্চ করতেছে, যার সঠিক সমাধানটা এখন পর্যন্ত ক্লিয়ার হচ্ছে না। তবে এরকমটা ধারণা করা হয় যে শুক্রাণু ও ডিম্বাণুর মিলনে যে তুলতুলে রক্ত মাংসপিণ্ডের ন্যায় প্রাণহীন একটা অবস্থা থাকে, সেটাকে আপাতত আলাকা হিসাবে আমরা ধরে নিতে পারি। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ুন আপনার মহামান্বিত প্রতিপালকের, আকরাম যিনি সম্মানিত। অর্থাৎ সম্মানিত মহান প্রতিপালকের জয়গান নাম পড়তে বলছে। আবারও আল্লাযী আল্লামা বিল কলম, যিনি
আল্লামা বিল কলাম, জ্ঞান শিক্ষা দিয়েছেন, বিল কলাম, কলম দ্বারা। কি চমৎকার একটা মিল! প্রথমে পড়তে বললেন, তারপরে বললেন জ্ঞান শিক্ষা দিয়েছেন কলম দ্বারা, মানে লিখিতভাবে। তাহলে আমরা যে জ্ঞানটা হাসিল করেছি ইসলামিক দৃষ্টিকোণ থেকে, অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে যে ধারাবাহিক প্রসেসে আমাদের পর্যন্ত পৌঁছিয়েছে যে জ্ঞান, সেই জ্ঞানটা মূলত শুধু মৌখিক জ্ঞান না, সেই জ্ঞানটা ছিল মৌখিক প্লাস লিখিত। অর্থাৎ সে আদম আলাইহিস সালাম থেকে এই পড়া এবং লেখার ব্যবস্থাটা আল্লাহ তাআলা তাকে সেই জ্ঞান দিয়ে দিয়েছিলেন। অতএব এটার গুরুত্ব এতটাই বেশি যে প্রথম নাজিলকৃত 5 আয়াতের মধ্যেও আল্লাহ তাআলা এর অন্তর্ভুক্তি করে দিয়েছেন। অতএব তোমাদের কাজ হচ্ছে পড়া, পাশাপাশি তা লেখা। কারণ 10 বার পড়া 1 বার লেখার সমান, এটা কথিত আছে। সত্যিকার অর্থেও তাই। আমরা যদি একটা জিনিস কয়েকবার বারবার পড়ে নিই এবং যদি পড়ার পর পরই এটা লিখে ফেলি, তাহলে এটা আমাদের ব্রেনে সেট আপ হয়ে যাবে। তারপর দেখি আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লামাল ইনসানা, মানুষকে শিক্ষা দিয়েছেন, মা জানতো না যারা, মা লাম ইয়ালাম যারা, মানে তারা সেটা জানতো না। আল্লাহ তাআলা এমন কিছু শিক্ষা দিয়েছেন যা আমরা জানতাম না। আসলেই তো তাই। জ্যোতির্বিজ্ঞানে দেখা গেছে প্রথমে সূর্য ঘুরে না পৃথিবী ঘুরে, এটা নিয়ে বিভ্রান্ত ছিল, আমরা সেটা জেনেছি। তারপর এরকম বহু বৈজ্ঞানিক সত্যতা আছে যা আমরা আল কোরআনের কল্যাণে জেনেছি। যা হোক, এবার আমরা চলে যাব। তো শিক্ষার্থীরা, আমরা আজকে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে আমাদের পদার্থবিজ্ঞান বইয়ের 6ষ্ঠ অধ্যায়ের বস্তুর উপর তাপের প্রভাব। বস্তুর উপর তাপের প্রভাব মানে পদার্থ এবং তাপ। তো পদার্থ কি আমরা সেটা জানি, যার ভর আছে এবং আয়তন দখল করে, সেটাই পদার্থ। আবার আমরা বলতে পারি যে মেজারমেন্ট করা যায়, সেটাই পদার্থ। তো মেজারমেন্ট করব যে সকল বিষয়, তার মধ্যে পরিমাপক হিসাবে বা পরিমাপ হিসাবে যে বিষয়গুলো আমরা দেখে থাকি, ভর, সময়, তাপমাত্রা, দীপন ক্ষমতা ইত্যাদি বিভিন্ন পরিমাপ রয়েছে। এর মধ্যে একটি হচ্ছে তাপ ও তাপমাত্রা। তো তাপ কি? তাপ এক প্রকার শক্তি। এটা কিরকম শক্তি? এটা যদি আমরা কারো গায়ে হাত দিই, যদি সে স্বাভাবিক থাকে, তাহলে আমার গায়ে না ঠান্ডা না গরম, মানে আমার গায়ের যে অবস্থাটা তার গায়ে হাত দিলে যদি একই অবস্থা থাকে, সেটাই পাবো। অর্থাৎ খুব একটা ফিল হবে না। কিন্তু আমি সুস্থ মানুষ, আরেকজন অসুস্থ জ্বরওয়ালা ব্যক্তিকে যদি আমি হাত দিই, তাহলে আমি হাত দিয়ে তার গায়ে যে কন্ডিশনটা বুঝলাম, সেটার কারণে কিন্তু তাপ। তাহলে তাপ কি? তাপ এমন এক প্রকার শক্তি যা ঠান্ডা ও গরমের অনুভূতি যোগায়। আমি আবার বলছি, তাপ হচ্ছে এমন এক প্রকার শক্তি যা ঠান্ডা বা গরমের অনুভূতি যোগায়। তো এটা কি টাইপের শক্তি একটু দেখি। আমরা রসায়ন বইয়ের 2য় অধ্যায়ে আন্তঃকণা গতিশক্তি নামের একটা বিষয় পড়েছিলাম, যেখানে এই তাপ রিলেটিভ সরাসরি বলা হয়েছিল যে কোনো বস্তুর উপর, কোনো কঠিন পদার্থের উপর যদি আমরা তাপ প্রয়োগ করি, তাহলে ওই বস্তুটা তাপটাকে অ্যাবজর্ব করে, শোষণ করে। শোষণ করলে তার মধ্যে কম্পন বেড়ে যায়, কণাগুলোর মধ্যে যে অণুগুলো বিদ্যমান আছে তার মধ্যে কম্পন বেড়ে যায়। আর কম্পন বেড়ে গেলে তাদের গতি বেড়ে যায়, আর গতি বেড়ে গেলে আন্তঃআণবিক শক্তি যেটা আছে, পরস্পরের সাথে যে যুক্ত হয়ে থাকার যে শক্তি, সেই শক্তিটা কমে যায়। আর যখন শক্তিটা কমে যায়, একটা অণু থেকে আরেকটা অণু পরস্পর বিচ্ছিন্ন হতে থাকে, দূরে সরে যেতে থাকে, অর্থাৎ দূরত্ব বেড়ে যায়, আন্তঃআণবিক দূরত্ব বেড়ে যায়। তাহলে কি দেখলাম? কোন বস্তুর উপর যদি আমরা এই তাপকে প্রয়োগ করি, তাহলে বস্তুর অণুগুলোর কম্পন বেড়ে যায়, মানে গতিশক্তি বেড়ে যায়। গতিশক্তি বেড়ে গেলে আন্তঃআণবিক শক্তি কমে যায়, আর আন্তঃআণবিক শক্তি কমে গেলে আন্তঃআণবিক দূরত্ব বেড়ে যায়। যেই জন্য আমরা কঠিন বস্তুকে ক্রমান্বয়ে তাপ দিয়ে তরলে রূপান্তর করতে পারি, আবার ওই তরলের মধ্যে আরো তাপ দিতে থাকলে এক পর্যায়ে বাষ্পে পরিণত করতে পারি বা গ্যাসে পরিণত করতে পারি। তো এখানে যে বিষয়টা লক্ষণীয় ছিল,
গতিশক্তি অর্থাৎ কণাগুলোর কম্পন। অ্যাকচুয়ালি এই কম্পনটাই হলো, গতিশক্তিটাই হলো মূলত তাপ। আমরা যদি নিখুঁতভাবে তাপকে পর্যবেক্ষণ করতে পারতাম, যে বস্তুর উপর তাপ পর্যবেক্ষণ করছি মূলত ওই বস্তুর কণাগুলোর গতিশক্তিটাই ছিল তাপ। এবার আমাদের আরেকটা পরিচিত শব্দ আছে তাপমাত্রা। তাপমাত্রা সম্পর্কে যদি বলতে চাই তাহলে আমি বলবো, রবীন্দ্রনাথের একটা প্রবাদ আছে, সহজ কথা কইতে তোমরা কহো যে, সহজ কথা যায় না বলা সহজে। মানে সকল সহজ কথাই কিন্তু সহজ উত্থাপন করা যায় না। তাপ হলো শক্তি, কিন্তু তাপের পরিমাণটাকে আমরা তাপমাত্রা বলতে পারি না। আবার তাপমাত্রাটাকে আমরা সরাসরি সংজ্ঞা দিতে পারছি না। এটা বুঝতে হবে যে কোনো বস্তুর উপর তাপ প্রয়োগ করা হলে ওই বস্তুর অবস্থার পরিবর্তন হবে। হয় সে খুব গরম অনুভূত হবে, নতুবা ঠান্ডা অনুভূত হবে। ওই যে কি মাত্রার গরম আর কি পরিমাণে ঠান্ডা অনুভূত হলো, কি পরিমাণে ঠান্ডা বা কি পরিমাণ গরম অনুভূত হলো, সেই বিষয়টাই কিন্তু মূলত তাপমাত্রা, অর্থাৎ বস্তুর তাপীয় অবস্থা। তাহলে আমরা তাপমাত্রাকে এভাবে বলে থাকি, কোন বস্তুর তাপীয় অবস্থার পরিমাপটাই হলো তাপমাত্রা। কোন বস্তুর তাপের পরিমাণ নয়, কিন্তু কোন বস্তুর তাপের পরিমাণ তাপ শক্তি জুল, কিন্তু কোন বস্তুর তাপীয় অবস্থাটা হলো মূলত তার তাপমাত্রা। যাই হোক, এই তাপ এবং তাপমাত্রার যে গাণিতিক ইকুয়েশন গুলো আছে, সেখানে আমরা যে সকল প্রতীক দেখতে পাই সেগুলোতে আসি। এবার আমরা তাপকে সংজ্ঞায়ন করেছিলাম, তাপ এক প্রকার শক্তি, যা ঠান্ডা ও গরমের অনুভূতি জাগায়। তো এটার প্রতীক হিসাবে আমরা যেটা জানি কিউ, তাপের একক হচ্ছে যেহেতু এক প্রকার শক্তি, জুল। আর তোমরা অবশ্যই জানো যে বইয়ের মধ্যে তাপের জন্য একটা সূত্র আছে, সেটা হচ্ছে, অর্থাৎ সূত্র হিসাবে আমরা লিখতে পারি Q ইকুয়াল ms ডেল থিটা, ms ডেল থিটা। তো এখানে m হচ্ছে ভর, s হচ্ছে আপেক্ষিক তাপ, আর ডেল থিটা হলো তাপমাত্রার পরিবর্তন। তো এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। এবার আসি, এই যে এককটা আছে, এই এককটা আন্তর্জাতিক একক জুল, কিন্তু এর আগে এই এককটা ছিল ক্যালোরি। ক্যালোরি বিষয়টা কি? 1 গ্রাম পানির তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন ছিল সেটা ছিল 1 ক্যালোরি। কিন্তু এই বিষয়টা এখন 1 গ্রামে নাই, আমরা 1 কেজি ভরের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপ প্রয়োজন আমরা এখন সেটাকে বলতেছি জুল, 1 জুল। তাহলে ক্যালোরি এবং জুলের মধ্যে সম্পর্কটা একটু দেখে নেই। আমরা জানি 1 ক্যালোরি সমান 4.218 জুল, অ্যাকচুয়ালি এটা 18 জুল, 18 জুল। আর 1 জুল সমান 0.23 ক্যালোরি। তাহলে যে ক্যালোরি মানটা এটা কিন্তু বড়, জুল থেকে এক বিবেচনায় একের সাথে তুলনা করলে ক্যালোরির মানটা বড়। আচ্ছা, এবার এই ক্যালোরিটা আমাদের
খুব বেশি দেখতে পাই জীববিজ্ঞান বইয়ে খাদ্যের শক্তি পরিমাপ ক্ষেত্রে। আচ্ছা, যা হোক, তো এবার চলে আসি তাপমাত্রাতে। তাপমাত্রা তাপমাত্রা হলো বস্তুর তাপীয় অবস্থার পরিমাণ। আমরা জানি তাপমাত্রা একটি আন্তর্জাতিক একক, একটি মৌলিক রাশি। তাপমাত্রার একক হচ্ছে কেলভিন, আর আমরা তাপমাত্রার প্রতীক হিসাবে যেটা ব্যবহার করি আমরা টেম্পারেচার টি, আর একক হিসাবে যেটা ব্যবহার করি সেটা হলো কেলভিন। কেলভিন স্কেলে তাপমাত্রা পরিমাপ করা হয়। আর মাত্রাকে আমরা বলতে পারি ক্যাপিটাল থিটা। এবার এই তাপমাত্রা পরিমাপক স্কেলের বিষয়ে আসে। যেহেতু আমাদের এখানে কেলভিন কথাটা চলে আসছে, আমরা মূলত 5 ধরনের কেলভিন সম্পর্কে জানি: সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন, রোমান, র্যাঙ্কিন। কিন্তু আমাদের পাঠ্য বইয়ে 3টি স্কেলের কথা আছে: সেলসিয়াস, ফারেনহাইট এবং কেলভিন। তো স্কেলগুলোতে যখন আসবো তখন অবশ্যই আমাদের 2টা বিন্দু সম্পর্কে বুঝতে হবে। একটি হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক, আর একটা হলো ঊর্ধ্ব স্থিরাঙ্ক। তো নিম্ন স্থিরাঙ্ক বা নিম্ন বিন্দু, এই বিষয়টা কি? বিষয়টা হচ্ছে আমরা সবচেয়ে ভালোভাবে যদি পানির সাপেক্ষে তুলনা করি, আমরা সবাই জানি যে পানি 3টা দশা: বরফ, পানি, বাষ্প। বরফ, পানি, বাষ্প। তো বরফ যখন পানিতে রূপান্তর হয় আমরা সেটা টেম্পারেচার জানি সেলসিয়াস স্কেলে 0 ডিগ্রি সেলসিয়াস। আবার পানিটা যখন বাষ্পে রূপান্তর হয় তখন সেখানে টেম্পারেচারটা জানি 100 ডিগ্রি সেলসিয়াস। ওই যে বাষ্পায়ন এবং ঘনীভবন, অর্থাৎ গলন এবং বাষ্পায়ন, এই 2টা বিন্দুকে আমরা স্কেলের ক্ষেত্রে তার যে নির্ধারিত 2 স্থিরাঙ্ক সেটাকে নিতে পারি। একটা হলো গলনাঙ্ক আর একটা হলো স্ফুটনাঙ্ক। বরফ যে তাপমাত্রায় গলে, অথবা তরল বা পানি যে তাপমাত্রায় বরফ হয়, সেটা হলো আমার নিম্ন বিন্দু, নিম্ন স্থিরাঙ্ক বা গলনাঙ্ক। আর বাষ্প হতে যে তাপমাত্রাটা লাগে, অর্থাৎ পানি যে তাপমাত্রায় বাষ্প হয় অথবা বাষ্প যে তাপমাত্রায় পানি হয়, সেই তাপমাত্রা হলো আমাদের ঊর্ধ্ব স্থিরাঙ্ক। তো আমি চাইলেই যে কোনো একটা টেম্পারেচার ধরে একটা স্কেল কল্পনা করতে পারি। হ্যাঁ, করতেই পারি, কিন্তু এখানে একটা ঝামেলা আছে। ঝামেলাটা হলো, আমরা যদি একটা বস্তুকে ফ্রিজে ঢুকাই তাহলে কি করবে? বস্তু হতে যে তাপটা ছিল সেটা তাপ শোষণ করে নেবে। শোষণ করতে 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 এমন এক পর্যায়ে করে ফেলবে যে সেটা এমন একটা পর্যায়ে আছে, সেটাকে মাইনাস ডিগ্রিতে নিতে নিতে এমন একটা মান আছে যে মানে সে আর মাইনাস হয় না, অর্থাৎ থেমে গেছে। আমার ফ্রিজ যত পাওয়ারফুল হোক না কেন, সে ওই ফিক্সড একটা নির্ধারিত মান আছে, সেই মানে যাওয়ার পরে আর কখনোই সেটাকে বেশি মাইনাস করতে পারবে না। এবার আমি যদি এটা একটা বেতি চুল্লিতে দিয়ে দিই, তাহলে এটা টেম্পারেচার রাইজ করবে, উঠতে থাকবে। বেতি চুল্লি যত শক্তিশালী হবে, যত বেশি হিট হবে, তার তাপমাত্রা
বৃদ্ধি পেতেই থাকবে, এটা কোনো লিমিটেশন নেই। এটা তাপমাত্রা বৃদ্ধির ক্ষেত্রে লিমিটেশন নাই, বাট যখন আমি ডাউন করছি তখন কিন্তু তার লিমিটেশন আছে। অর্থাৎ একটা নির্দিষ্ট তাপমাত্রা আছে, যেই তাপমাত্রার নিচে আমি ওই বস্তুকে আর নিচে নামাতে পারবো না, সেই তাপমাত্রাটাই হলো মূলত পরম শূন্য তাপমাত্রা। আমাদের এটা মাথায় রাখতে হবে। তাহলে অদ্যাবধি যে স্কেলগুলো আবিষ্কৃত হয়েছে সেই স্কেলগুলো যে চারটা, যখন দুইটাতে আলোচনা আসি, সেলসিয়াস এবং ফারেনহাইট, এই দুইটা স্কেল কেবল সেলসিয়াস এবং ফারেনহাইট কেবল ঊর্ধ্ব স্থিরাঙ্ক এবং নিম্ন স্থিরাঙ্ক নিয়ে কাজ করেছে। আর একটা স্কেল যেটা আমরা কেলভিন স্কেল বলছি সেটা পরম শূন্য তাপমাত্রা নিয়ে কাজ করেছে। এই জন্য আমরা কেলভিনকে আন্তর্জাতিক স্কেল হিসাবে স্বীকৃতি পেয়েছি। তো যাই হোক, তো আমরা এই তিনটা স্কেলের মধ্যে যে একটা কমন ঘটনা সেটা যদি আমরা একটু বের করে নিতে পারি তাহলে তিনটা স্কেলের সম্পর্ক খুঁজে পাবো। এই জন্য আমরা একটা কাজ করি, আমরা স্ট্যান্ডার্ড হিসাবে নিলাম পানি। তাহলে পানির ক্ষেত্রে আমি যদি সেলসিয়াস স্কেল নেই, যে স্কেলই ব্যবহার করি না কেন পানির ক্ষেত্রে ঊর্ধ্ব স্থিরাঙ্ক এবং নিম্ন স্থিরাঙ্ক সমানই হবে। হতে পারে একজন এটাকে নিম্ন স্থিরাঙ্ককে একজনে বললো 0, একজনে বললো 32, একজনে বললো 273। অ্যাকচুয়ালি পানির জন্য কিন্তু একই তাপমাত্রা প্রযোজ্য, তাপমাত্রার বিবেচনায় একই তাপমাত্রা প্রযোজ্য, কিন্তু বক্তার সাপেক্ষে অর্থাৎ উপস্থাপক সেটাকে ভিন্ন ভিন্ন দিকে নিয়েছে। যাই হোক, তো ঊর্ধ্ব স্থিরাঙ্কের বেলাও বিষয়টা সেম। কেউ বললো 100, কেউ বললো 212, কেউ বললো 373। তো এখানে আমরা দেখতে পেলাম একটা স্কেল 0, একটা 100। আসলে এই যে ঘটনাটা এটা বর্ণনা করেছে সেলসিয়াস স্কেল, অর্থাৎ বিজ্ঞানী সেলসিয়াস উনি যে স্কেল আবিষ্কার করেছেন সেই স্কেলের যে নিম্ন স্থিরাঙ্ক সেটা 0 দিয়েছিল এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক 100 দিয়েছিল। মজার বিষয় হচ্ছে উনি কিন্তু ঊর্ধ্ব স্থিরাঙ্ক 100 দেননি, উনি 0 দিয়েছিল আর নিম্ন স্থিরাঙ্ক দিয়েছিল 100। কিন্তু বর্তমানে সেটা আমরা একটু উল্টিয়ে ব্যবহার করি। পার্ট কিন্তু সমান, 100 থেকে 0, 0 থেকে 100 পার্টই কিন্তু ঠিক আছে। তো 32 যিনি নিম্ন স্থিরাঙ্ক হিসেবে দিয়েছিল আর 212 যিনি ঊর্ধ্ব স্থিরাঙ্ক হিসেবে দিয়েছিল উনি মূলত বিজ্ঞানী ফারেনহাইট। আর এই 273 পরম শূন্য তাপমাত্রায় যিনি ব্যবহার করছিল উনি হলো কেলভিন। তাহলে দেখে নেই যে এই স্কেলগুলোর মধ্যে পাঠের পরিবর্তন কতটুকু। পাঠ বলতে আমরা ওই যে দাগ কাটা অংশ দেখি এটাকে বোঝায়, এরকম দাগ কাটা রূপকে বোঝায়। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি 100 থেকে 0 বাদ দিলে এখানে মধ্যবর্তী পাঠ সংখ্যা হলো 100, 212 থেকে 32 বাদ দিলে মধ্যবর্তী পাঠ সংখ্যা দ্বারা 180, 373 থেকে 273 বাদ দিলে পাঠ সংখ্যা দ্বারা 100। তাহলে সেলসিয়াস আর ফারেনহাইটের মধ্যে একটা সুন্দর মিল আছে। ব্যবধানের ক্ষেত্রে একই পাঠ প্রদর্শন করবে, অর্থাৎ কোন জায়গার টেম্পারেচার যদি 32 থেকে বেড়ে 42 হয়ে যায় তাহলে যে পরিবর্তন হলো 10 ডিগ্রি সেলসিয়াস। কেলভিন স্কেলেও কোন জায়গায় টেম্পারেচার 283 থেকে যদি বেড়ে
293 হয়ে যায়, কেলভিন স্কেলও সেটা 10 ডিগ্রি কেলভিন দেখাবে। এই জন্য পরিবর্তনের ক্ষেত্রে আমরা সেলসিয়াসকে কেলভিন আকারে অনেক সময় লিখে ফেলবো। এই অধ্যায়ের অঙ্কগুলো করার সময় পরিবর্তন জাস্ট ডেল্টার বেলায় আমরা অনেক সময় সেলসিয়াসের জায়গায় কেলভিনটা ব্যবহার করব, কেলভিনের জায়গায় সেলসিয়াসটা ব্যবহার করব। অ্যাকচুয়ালি আমরা কেলভিনটাকে চেঞ্জ করে সেলসিয়াসটাকে চেঞ্জ করে আমরা কেলভিনটাকে লিখবো, কারণ এটা আন্তর্জাতিক একক। আমরা এই অঙ্কগুলো করব এই এককে। আচ্ছা, তো এবার দেখি সম্পর্ক প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা লিখতে পারি যে সেলসিয়াস স্কেলের থেকে যদি নিম্ন স্থিরাঙ্কটা বাদ দিই, আইস পয়েন্টটা বাদ দিই, এবং স্ট্রিম পয়েন্ট অর্থাৎ 100 থেকে আবার আইস পয়েন্ট বাদ দিই, একইভাবে ফারেনহাইট স্কেলের আইস টেম্পারেচারটা বাদ দিলাম, স্ট্রিম টেম্পারেচার থেকে আইস টেম্পারেচার বাদ দিলাম, কেলভিন স্কেলও সেম, আইসটা বাদ দিলাম, স্ট্রিম থেকে আইসটা বাদ দিলাম। তো এটা বাদ দেওয়ার উদ্দেশ্যটা কি, বা সমান চিহ্ন দেওয়ার উদ্দেশ্যটা কি? অ্যাকচুয়ালি আমি স্ট্যান্ডার্ড হিসেবে নিয়েছি পানি আর এবং তাদের মধ্যবর্তী যত মানই হোক, যত এখানে 100 হোক, 200 হোক, 500 হোক, কোনো সমস্যা নেই। পানি কিন্তু ঠিকই এই তাপমাত্রায় পৌঁছালে বরফ থেকে পানি হবে, আবার পানি থেকে বাষ্প হবে। এই জন্য আমরা পানির জন্য প্রত্যেকটা স্কেলই কি একই রকম বিষয় প্রদর্শন করবে, তাই আমরা প্রত্যেকটাকে সমান অনুপাতে লিখেছি। তো আমরা একটু সামনে আগাই। আমরা এখানে দেখতে পাচ্ছি যেটা হচ্ছে 20 f - 32, এখানে 180, k - 273, এটা হলো 100। তো এখানে একটা কমন আছে, সেটা হলো 20, তার গুণনীয়ক আমরা 20 দিয়ে ভাগ করে দিলে এটা পাই 5, আমরা এটাকে পাই 9, আমরা এটাকে পাই 5। তো শিক্ষার্থীরা, এটাই ছিল আমাদের আসলে এই তিনটা স্কেলের মধ্যবর্তী সম্পর্ক। তো আমরা এই সম্পর্কটা কাজে লাগিয়ে বেশ কিছু ম্যাথস করতে পারি। তো আমরা জাস্ট দুইটা ম্যাথস করব, তাও স্কেলগুলো রিলেটেড। আমরা এখন বাকি বহির্ভূত কোনো অঙ্ক করব না, স্কেলগুলো রিলেটেড ম্যাথগুলি করব। এরকম যে দেখা যাচ্ছে এই দুইটা সেম, তাহলে দুইটার বিষয় ভিন্ন, এটা প্রায় একই অনুপাতে পাঠ ব্যবধান সমান। তাহলে আমরা একটা কাজ করি, আমরা একবার এই দুইটা স্কেল এবং এই দুইটা স্কেল পরস্পর কোন মানে একই রকম মান প্রদর্শন করবে, অর্থাৎ কোন টেম্পারেচারে আসলে সেলসিয়াস যে কথা বলবে ফারেনহাইট একই কথা বলবে, কোন টেম্পারেচারে আসলে ফারেনহাইট যে কথা বলবে কেলভিন একই কথা বলবে। আমরা সেটা একটু বের করার চেষ্টা করি। তো আমরা প্রথমে চলে যাচ্ছি সেলসিয়াস এবং ফারেনহাইট বিষয়ে। আমি ধরে নিলাম যে উভয়ই এক্স টেম্পারেচার প্রদর্শন করবে, উভয়ই এক্স টেম্পারেচার প্রদর্শন করবে। তাহলে উভয় স্কেল যদি এক্স টেম্পারেচার প্রদর্শন করে, তাহলে আমরা ইকুয়েশনটা এখন এভাবে লিখতে পারি যে x/5 ইকুয়াল x - 32/9। এবার আমরা ইকুয়েশন করি, এটা হচ্ছে 9x 5x minus 160 160। তো এটা মোকাবেলা করলে হয় 4x ইকুয়াল -160, এটা কাটাকাটি করলে হয় x ইকুয়াল -40 ডিগ্রি। অর্থাৎ 40 ডিগ্রি টেম্পারেচার এমন একটা জায়গা যেখানে সেলসিয়াস স্কেল বলবে এখন তাপমাত্রা, এখানে তাপমাত্রা -40 ডিগ্রি ফারেনহাইট, আবার সেলসিয়াস স্কেল বলবে এখানের তাপমাত্রা -40 ডিগ্রি সেলসিয়াস, একইভাবে ফারেনহাইট স্কেল বলতেছে -40 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ -40 ডিগ্রি সেলসিয়াস এমন একটা তাপমাত্রা যা সেলসিয়াস স্কেলে -40 ডিগ্রি সেলসিয়াস প্রদর্শন করবে এবং ফারেনহাইট স্কেলে -40 ডিগ্রি সেলসিয়াস কেলভিন ফারেনহাইট প্রদর্শন করবে। তো শিক্ষার্থীরা, আমি একটা করে দিলাম, তোমরা নিজেরাই এই দ্বিতীয়টা করে ফেলবে। অর্থাৎ কোন তাপমাত্রায় ফারেনহাইট বলবে এখানে তাপমাত্রা এত,
এবং কেলভিনও বলবে কত, এটা তোমরা নিজেরাই বের করে নিবা এবং আমাকে কমেন্টসে জানাবা শীত তাপমাত্রাটা কত। তো যাই হোক, আমরা আজকে এখানেই থেমে যাব। পরবর্তী লেসন নিয়ে আমরা সামনে আলোচনা করব। এই অধ্যায়টা একটু ব্যাপক, একটু বড় হবে, বেশি ক্লাসগুলো একটু বেশি হবে, তোমরা একটু ধৈর্য সহকারে দেখবা। তো এবার আমাদের সর্বশেষ সমাপনীর দিকে আসছি, যেখানে আমরা এখানে হাদিস বলবো। হাদিসটি আমি সিলেক্ট করেছি মুসলিম শরীফ থেকে, যেখানে হাদিস যে বিষয়বস্তু আছে সেটা হলো পবিত্রতা, এবং হাদিস নাম্বার হলো 422। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পবিত্রতা হলো ঈমানের অর্ধেক অংশ। পবিত্রতা হলো ঈমানের অর্ধেক অংশ। আমি আসলে হাদিসের বাকি অংশ আরো অনেক লম্বা আছে, আরো বেশ কিছু পয়েন্ট আছে, আমি ধীরে ধীরে ওই হাদিসটাকেই একটু একটু বলবো এবং এই বিষয়টা একটু বুঝিয়ে দিচ্ছি। পবিত্রতা বিষয়টা আমি প্রথমে কেন আনলাম? আমাদের আত্মার পরিবর্তন যদি না ঘটাই তাহলে আমরা পূর্ণাঙ্গ মানুষও হতে পারবো না, আমাদের সকল শিক্ষা বেপথে যাবে, আমরা দুনিয়াতেও আটকে যাব, আখেরাতটা আমাদের জন্য কঠিন থেকে কঠিনতর হয়ে যাবে। যে জন্য আমাদের প্রয়োজন আত্মার পরিবর্তন করা। আর আত্মার পরিবর্তন কখন হয় মাথায় রাখতে হবে, তোমার ব্লাড যখন ঠিক থাকবে, ব্লাড, তখন মানুষের আত্মার পরিবর্তনের একটা ছোঁয়া লাগবে। কিন্তু আমাদের ব্লাড সম্পর্কে আমি আলোচনা করব পরে। যাই হোক, তারপরে হচ্ছে পবিত্রতা, অর্থাৎ একটা মানুষ যখন পুত পবিত্র থাকবে, তার মনের মধ্যে সতেজতা থাকবে, তার মনের মধ্যে সতেজতা থাকবে, তার কলবে, কল যেহেতু আবার বলছি এটা আরেক ঝামেলা, কল বিষয়টা বুঝাই দিতে হবে। আসলে কল এক কথা যদি বলি, আত্মার আবাসস্থলী হলো কল, আত্মার আবাসস্থলটাই হলো কল। যদি আমি পবিত্র থাকি তাহলে আমার ওই কলবে নূর পয়দা হবে, প্রজ্জ্বলতা, জ্যোতি উৎপন্ন হবে, যে জন্য আমার মানসিক প্রশান্তি থাকবে এবং আমি যাই করব যাই লিখব সেটা হবে একাগ্রতার সহিত, মনোযোগের সহিত, আমি সেটা ভালো করে বুঝতে পারবো। তো আমি আশা করি তোমরা সর্বদা পুত পবিত্র থাকবা, স্পেশালি তোমাদের জামা কাপড়গুলো অলওয়েজ পবিত্র রাখবা। দেখো, নতুন জামা পরলেই যে একজন মানুষ পবিত্র তা কিন্তু নয়, কারণ অনেকেই আছে যে প্রস্রাব করে ঠিক মতো পানি নেয় না, ঢিলা নেয় না। তো এই সকল সমস্যার কারণে তারা নতুন জামা পরিধান করেও কি নোংরা থাকে। আবার একজন মানুষ তার পুরাতন জামা পরেও পুত পবিত্র সুস্থ জীবন যাপন করতে পারে। কারণ কি, সে প্রতিদিন গোসল করে তার জামা কাপড়গুলো খুব সযত্নে রাখে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। তাছাড়া সে যখন তার প্রকৃতির কাজ সেরে নেয় এবং সেটা থেকে উত্তম রূপে পবিত্রতা হাসিল করে। এজন্য তুমি যখন পবিত্র থাকবা তখন তোমার মনটা থাকবে প্রশান্ত। তো আমরা একটা কাজ করি সবসময়, যে নামাজের সময় হলেই উজু করি, নামাজের সময়টা ছাড়াও কিন্তু আমাদের প্রচুর পরিমাণ অজু করতে হবে। অজুতে হয় কি, এখন তো আরো অজু করার বহুত ফায়দা, কারণ হলো করোনা আমাদের অনেক কিছু শিখিয়ে যাচ্ছে। আমরা যদি কিছুক্ষণ পর পর ডাক্তাররা বলে সাবান দিয়ে ভালো করে হাত ধুবেন, মুখ ধুবেন, নাকে ভালো করে পানি দিবেন, আসলে এই কাজগুলো তো অজুতেই আছে। আমি যখন বারংবার নিজেকে পবিত্র রাখার চেষ্টা করব, আমি যখন অজু করব, তখন কিন্তু এই করোনা টোরোনা এমনিতেই দূরে থাকবে। কারণ তুমি আল্লাহ তাআলার পথে হাঁটবা, আর আল্লাহ তাআলা তোমাকে একদম সাগরে ফেলে দিবে তা কিন্তু নয়। যদিও আমাদেরকে পরীক্ষা করে থাকেন বিভিন্ন রোগ বালাই এবং সন্তানাদি উপর, আমাদের পরীক্ষা, যেহেতু দুনিয়াটা পরীক্ষার ক্ষেত্রে আমাদের পরীক্ষা করবেই, তারপরে তো আত্মবিশ্বাস রাখতে হবে যে আমি যদি পুত পবিত্র থাকি, আমার মন সতেজ থাকবে, ষষ্ঠ আমার কাজে সহায়তা করবে। ঠিক আছে, ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।